রেডি হয়ে গেছি আমি। এই যে পরে নিয়েছি ড্রেসটা, কেমন লাগছে জানাবে। এদিকে রেডি হয়ে গেছে বোন, আর এদিকে আমার পতিদেব তো ঘুমোতে এসছে এখানে পয়সা দিয়ে। বাড়িতে ঘুমোতে পায় না, বাড়ির নরম বিছানাতে ঘুম আসে না, তাই পয়সা দিয়ে শক্ত বিছানাতে ঘুমাচ্ছে। তাই আমরা এখন বেরোচ্ছি। কটা বাজে? 6টা বেজে গেছে। 5:48। চলো আমরা এখন বেরোই, দেখি কতটা কি দেখতে পারি। অন্ধকার তো হয়ে গেছে। ঠিক আছে, তুমি আর কিছু দেখতে? হ্যাঁ, আর কিছু তুমি দেখতে পারো না, শুয়েই থাকো। ঠিক আছে চলো, সবাই রেডি। আমি আপাতত কিছু মানে জ্যাকেট প্যাকেট পরছি না। এই যে একজন এসছে আমার সাথে ঝোলা নিয়ে, সব ডিপার্টমেন্টও নিয়েছে। চলো বেরাই, তারপরে দেখা যাক কি অবস্থা। অবশেষে অনেক তপস্যার পরে যে দর্শন করতে পেরেছি, এটাই আমার জীবনে অনেক বড় পাওনা বলতে পারো। প্রায় 3 বছরের বেশি সময় ধরে অনেকবারই চেষ্টা করেছি মায়াপুর কিন্তু কোনো সময়ই আসতে পারিনি। কোনো না কোনো সমস্যা হয়ে গেছে, কোনো না কোনো বাধা বিঘ্ন ঘটেছে, যার কারণে আসার ইচ্ছে থাকলেও আসা হয়ে ওঠেনি। তো ফাইনালি আজকে যে আসতে পেরেছি, এসে যে দর্শনটা করতে পেরেছি, এটা আমার কাছে অনেক বড় পাওনা। এই ইচ্ছেটা আমার অনেক দিনই ছিল, বিয়ের অনেক আগে থেকে। তারপরে যখন বিয়ে হয়ে এলাম তোমাদের দাদা ভাইয়ের কাছে, যখন দেখলাম যে অনেকটা কাছাকাছি, তখনও অনেকবার ভেবেছি
ঠিক আছে মনে হয় যেতে পারবো। ওই যে কপাল বলে একটা জিনিস থাকে, তো আমরা কোনোদিনও কোনো কিছু চাইলে সহজে কোনো কিছু হয় না। ওই যে ওপরে একজন বসে আছেন, উনি যার জন্য যতটুকু ঠিক করে রেখেছেন ততটুকুই তুমি তোমার জীবনে পাবে। যখন আমার বন্ধু বান্ধবরা মায়াপুর এসে ছবি দিত, ভিডিও দিত, খুব মন খারাপ করতো। অন্যান্য মানুষদের যখন ভিডিও দেখতাম খুব কষ্ট পেতাম। আমি শুধু মনে মনে ভাবতাম যে আমি কি কোনোদিনও যেতে পারবো না, কিন্তু মনের মধ্যে না একটা আলাদা সুপ্ত বাসনা ছিল, একটা ধৈর্য ছিল, নিজের প্রতি নিজের এই ভরসাটা ছিল যে একদিন ঠিক যেতে পারবো। হয়তো দুদিন আগে হবে, কি 2 বছর পরে হবে, কি 10 বছর পরে হবে, কিন্তু যেতে তো আমি পারবো। যাবো তো একদিন আমি। ভগবান হয়তো আমাকে একটু লেট করে ডাকবে, তখন না হয় যাবো। অ্যাকচুয়ালি আমাদের এই প্রোগ্রামটা হঠাৎ করে হয়েছে। আমরা রাতে শুতে শুতে আগের দিন হঠাৎ করে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে তুমি তো নিয়ে যাবে বলেও নিয়ে যাওনি, তো তুমি মনে হয় আমাকে এ জীবনে আর নিয়ে যাবে না। তো ও হঠাৎ করে বললো যে তুমি কালকে যাবে। আমি না হঠাৎ চমকে গেছিলাম যে সত্যি বলছে না মিথ্যে বলছে। বললাম তুমি তো এরকম করে সবসময় বলো কিন্তু নিয়ে যাও না। বলছে না সত্যি বলছি, কালকেই নিয়ে যাবো চলো। তো আমিও দুপায়ে একদম উঠে রাজি হয়ে গেলাম। রাত্রেবেলার সঙ্গে সঙ্গে রাত 12টার সময় ব্যাগ প্যাকিং করা শুরু করে দিলাম। তারপর আনন্দে সারা রাত না ঘুমিয়ে পরের দিন সকালবেলা ট্রেন ধরে পৌঁছে গেলাম মায়া। আর এই যে এখন তোমাদের সামনে ভিডিওগুলো শেয়ার করছি। আর আমরা এখন আছি মায়াপুরের গীতা মেলা। তো এখানে একটা ছোটখাটো গীতা মেলা হচ্ছে, খুব সুন্দর। তো সেইটা একটু ঘুরে দেখছিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। এই মেলাতে অনেক স্টল বসেছে, সবকিছুই ঠাকুরের জিনিসপত্র, বিভিন্ন ধরনের বই, বিভিন্ন ধরনের ঠাকুরের আসবাবপত্র, জামা কাপড়, অনেক কিছুই আছে। আর তার সাথে প্রচুর খাবারের স্টল আছে। নিরামিষ হলে কি হবে, ভ্যারাইটির খাবার এখানে পাওয়া যাচ্ছে। মন্দির থেকে বেরিয়ে কিছুটা সময় আমরা মেলার মধ্যে কাটালাম, বেশ ভালো লাগলো। মেলা থেকে বেরিয়ে সোজা আমরা চলে যাচ্ছি এবারে প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। আবার এটাকে অনেকে পুষ্প সমাধি মন্দির বলেও জানে। এই পুষ্প সমাধি মন্দিরটা দূর থেকে সত্যি দেখতে অসাধারণ লাগছিল। আমি যতটা পেরেছি চেষ্টা করেছি ক্যাপচার করার। আর রাতের বেলা তো এখানে প্রচুর সেরকম হিউজ পরিমাণে লাইট দেওয়া নেই। মন্দিরের ভেতরগুলোতে অনেক লাইট আছে, কিন্তু বাইরের দিকগুলোতে অত বেশি লাইট নেই। মনে হচ্ছে মন্দিরের যেহেতু কাজ চলছে তার কারণে হয়তো লাইটগুলো কম আছে, তো আমার জানা নেই। তো আমরা এখন এই পুকুরের পাড় বরাবর ধরে এখন চলে যাচ্ছি পুষ্প সমাধি মন্দিরের দিকে। তার মাঝে আমি একটু ফটোশুট করছিলাম, আর তার মাঝে চলে এলো আমার বর আর এই বোনটি। মায়াপুরের সব থেকে যেটা আমার বেশি ভালো লেগেছে, দিনের বেলায় প্রত্যেকটা মন্দিরের ভিউটা খুব সুন্দর ক্যামেরার মধ্যে বন্দি করা যায়। রাতের বেলাটা না অতটা ক্যাপচার করা যাচ্ছে না, কারণ এই যে লাইট কম বললাম। পুষ্প সমাধি মন্দিরে যাওয়ার জন্য এখানটায় জুতো আর মোবাইল কাউন্টারে জমা দিয়ে তারপরে যেতে হবে। জুতো রাখার জন্য পয়সা লাগছে না, কিন্তু মোবাইল রাখার জন্য পয়সা লাগছে। এই যে বাঁদিকে যে দেখালাম কাউন্টারটা, এখানে জমা রেখে তারপরে তোমরা পুষ্প সমাধি মন্দিরে যেতে পারবে। আমরা মেলা দেখলাম, গীতা মেলা। মেলা থেকে বেরিয়ে পড়লাম। মেলাতে কিন্তু অনেক রকমের খাবার আছে, মোমো আছে, চাউমিন আছে, রোল আছে, কাবাব আছে, সব পনির, নিরামিষ আছে, সব রকম খাবারই আছে। তো এখন যাচ্ছি একটু রোডের দিকে, ওইদিকে বোন টুকটাক কিছু কেনাকাটা করবে, আর আমরা ওইদিকে একটু খাওয়া দাওয়াও করবো। তো করে তারপরে রুমে ঢুকবো। চলো, এরা এখন কথা বলছে, মহাভারত, রামায়ণ, গীতা, কত কিছু আলোচনা করছে। এই যে স্টলগুলো দেখছো, এগুলো হচ্ছে মায়াপুর মন্দিরের ভেতরের স্টল। আমরা যা কিছু কেনাকাটা করেছি সবই বাইরের স্টলে। আমরা খাচ্ছি ঘুগনি, আর ও খাচ্ছে ভেজ মোমো। ঘুগনি খাচ্ছি। তুমি কি খাচ্ছ? হাওয়া? হ্যাঁ, বেগুনি। বেগুনি খাবে না কি খাবে? ভেজ বিরিয়ানি।
সন্ধ্যে থেকে সমানে আমরা ঘোরাঘুরি করছিলাম, বেশ ভালো লাগলো। আর মন্দিরের ভেতরে আমরা অনেকটা সময় কাটিয়েছি। তারপরে এখন বাইরে একটু বেরিয়ে এলাম, যেহেতু বোন গেছিল আমাদের সাথে, ওর টুকটাক কিছু কেনাকাটা ছিল। আমি সেরকম খুব একটা কিছুই কিনিনি বলতে পারো। একটা গোপী ড্রেস কিনেছি আর আমার গপুদের জন্য ওই বিছানাটা কিনেছি, ব্যাস এইটুকুই, যেটা পরে আমি এখন ঘোরাঘুরি করছি, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যাকচুয়ালি আমার এখানে কেনার মতো সেরকম কোনো কিছু নেই, আর কেনাকাটা করার মতো মানসিকতা নিয়ে আমি আসিনি। আমি এসেছি ভগবানের দর্শন করতে, জায়গাটাতে ঘুরতে আর নিজের মনের শান্তির জন্য। তো রাত 10:30 বেজে গেছে, এবারে আমাদেরকে হোটেলে ফিরতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।